পাড়ায় ঢুকলে ঠ্যাং কোড়া করে দেব, বলেছে পাড়ার দাঁত দ্বারা, অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই। রঞ্জনা আমি আর আসবো না, রঞ্জনা আমি আর আসবো না। ধর্ম আমার আমি নিজে বেছে নিইনি, পদবিতে ছিল না যে হার, মসজিদে যেতে হয় তাই জোর করে যাই বছরে দু একবার। ধর্ম আমার আমি নিজে বেছে নিইনি, পদবিতে ছিল না যে হার, মসজিদে যেতে হয় তাই জোর করে যাই বছরে দু একবার। জানলাই 70 পাই আমি এক্সামে, ভালো লাগে খেতে ভাত মাছ, গাঁজা সিগারেট আমি কোনোটাই ছুঁই না, পারি না চড়তে কোনো গাছ। এক মিনিট, গাছে কেন চড়তে পারি না বলুন তো? বিকজ গাছ থেকে পড়ে গেলে আমার ঠ্যাং ভাঙবে, এবং ঠ্যাং ভাঙলে আমাকে ফাইনালি সুহৃতার কাছে যেতে হবে। কারণ আজ আমাদের গেস্ট আমাদের এই পাড়ায় এসেছেন, ওয়ান অ্যান্ড অনলি সুহৃতা অ্যান্ড হার সান অর্ক। অর্ককে দিয়ে শুরু করি, বিকজ অর্ক খুব ছোট, সাইজটা যদি অতটা ছোট নয়, কিন্তু গিটারটা দুর্দান্ত বাজায় এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ও ছোট বয়সে অনেক বড় বড় কাজ করে ফেলে। মানে ধরুন এই যে আমার একটা বেসুরে গলা, সেটাকে মোটামুটি ট্র্যাকে আনা, পিছনে একটা মিউজিক দিয়ে, এগুলোকে খুব ইজিলি করতে পারে। সুহৃতাদি পেশায় ডাক্তার, এবং এই মুহূর্তে অবেলায় আড্ডায় আমাদের এরকম ঠিক টিপিক্যাল ফর্মালিটি চলে না, নমস্কার আপনি এই মুহূর্তে এসেছেন, এইগুলো ঠিক এখানে চলে না। সুহৃতাদি আগে সুহৃতাদির ইন্ট্রোডাকশনটা হয়ে যাক। ডাক্তারিটা ঠিক কোন সময় থেকে মাথায় এলো যে ডাক্তারি হব? সে কি জন্ম থেকে ডিসাইড করেছিল না এবার জন্মে যেহেতু ডাক্তারি হয়ে আসবে? না, জন্ম থেকে কেউ ডিসাইড করে না, তবে একটু বড় হওয়ার পর থেকে সামহাও আমার কারোর কোথাও কেটে গেলে সেখানে ড্রেসিং করা, কোথাও কোনো ফোড়া দেখলে সেটাকে যতক্ষণ না টিপে তার ব্যথাতে সে কাতরাচ্ছে ততক্ষণ তার পেছনে লেগে থাকা, মানে এইসব নানাবিধ কাজ আর কি। হলুদ গুলে পুতুলকে খাওয়ানো, ওষুধ ভেবে আর কি। তো এইসব করে টোরে আলটিমেটলি যখন বড় হলাম তখন পুতুলটা বাঁচতো, পুতুল তো ওরমই আর কি, বেঁচেও যেত বোধহয়। আমার ইচ্ছেই বাঁচতো, ইচ্ছে না হলে বাঁচতো না। তো এইভাবেই আস্তে আস্তে যখন বড় হলাম, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিলাম, তো দুটো অপশনই খোলা ছিল। তো বাবা চেয়েছিলেন, বাবা নিজে ইঞ্জিনিয়ার, যে মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়ুক। তা আমার মনে ছিল না, ডাক্তারিটাই বেশি আমার ভালো লাগবে। তারপর কি হলো যে মনে হলো যে ডাক্তারিটা ঠিকঠাক চলছে না, গানের দিকে ঢুকে? না, মোটেও না। আমি সেটা একবারও বলিনি, ডাক্তারিটাই আমি পুরো দবে করি। আমি মেডিকেল কলেজে, তো তুমি জানোই আমি ফার্মাকোলজি পড়াই, আমি সেখানে প্রফেসর এন্ড হেড ফার্মাকোলজি। আমার প্রচুর স্টুডেন্টস আছে, তার মধ্যে কেউ কেউ হয়তো অনুষ্ঠানটা দেখবেও। গানটা আমার ছোট্টবেলার থেকে মায়ের কাছে শেখা শুরু, মানে 3-3.5 বছর, জন্ম থেকে প্রায় গানটাই আগে শেখা শুরু হয়েছিল। তো একটা স্টেজে আমার গুরুজি চেয়েছিলেন যে পড়াশোনার বাদ দিয়ে শুধু গানটা করি, তো সেটা বাড়িতে মা বাবার ঠিক মনোপুত হয়নি। তারপরে কি হলো সেটা পরে জানছি, তার আগে একটা গান যদি দিয়ে শুরু করা যায়। রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করি। নিশ্চয়ই। মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিষয়ে, ভ্রমি বিষয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে তুমি আছো বিশ্বনাথ, অসীম রহস্য মাঝে নীরবে একাকী আপন মহিমা নিলয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে। এক্সেলেন্ট, ব্রিলিয়ান্ট, খুব ভালো স্টার্ট। সুহৃতাদি, ডাক্তারি এবং গান এই দুটোকে ব্যালেন্স করতে আমার কোনো অসুবিধা হয় না? অসুবিধা তো হয়, মানে যতটা গানের প্রতি সময় দিলে ভালো হয় বা আমার নিজের মন খুশি হয়, সেটা তো আর পেরে ওঠা যায় না। ডাক্তারি তো রয়েছেই, গান রয়েছে, আর একটা মস্ত বড় ভূমিকা রয়েছে মা হওয়ার ভূমিকা। এটি আমার
পুত্র 8 থেকে 9 উঠবে, অ্যানুয়াল পরীক্ষা, কালকেও অঙ্ক পরীক্ষা আছে, কিন্তু পেছু ছাড়ে না। আচ্ছা। আর ওর দিদি আছে, সেও কলেজে পড়ে। আচ্ছা। সুতরাং তাদের দেখাশোনা করা, সংসারের অন্যদের দেখাশোনা করা, বৃদ্ধ পিতা আছেন, শ্বশুরমশাই আছেন, সবাইকে সামলে লাস্ট প্রায়োরিটি হয়ে যায় গান। কিন্তু গানটা হচ্ছে আমার অক্সিজেন অফ লাইফ। ব্রিলিয়ান্ট, খুব ভালো, এক্সেলেন্ট এক্সেলেন্ট। আমার মনে হয় সুহিতাদির এই যে প্রয়াসটা, এন্টায়ার এই প্রয়াসটা, সেই সমস্ত মহিলাদেরা নিজেদেরকে রিলেট করবেন যারা এরকম দশভুজা হয়ে এন্টায়ার সংসারে থাকেন এবং ভাবেন যে উফ, এটাকেও সামলাতে হবে, ওটাকেও সামলাতে হবে, এবং দিনের শেষে ইটস লাইক আ উইকেট কিপার্স জব, থ্যাঙ্কলেস জব। আপনি যখন ক্যাচটা নেবেন তখন কেউ বলবে না যে ক্যাচটা নিয়েছো কি ভালো নিয়েছো, হাত থেকে ক্যাচটা পড়ে গেল, কেউ বলবে ওটা কিন্তু তুমি ঠিকঠাক করতে পারিনি, এতগুলো দিক সামলাতে কে বলেছে, কে বলেছিল ডাক্তারি করতে, কে বলেছিল গান সামলাতে, কে বলেছিল দুটো বাচ্চা হয়ে তারপর ঘর সংসার করতে, লোকে এই প্রশ্নগুলো তুলবে। এটা নিয়ে আরো বেশি কথা হয়, বাট নেক্সট গানটা যদি আমাকে শোনাও। নেক্সট তাহলে একটা নজরুল গীতি গাই। আজ কাঁদে কাননে কোয়েলিয়া, আজ কাঁদে কাননে কোয়েলিয়া, চম্পা গুঞ্জে আজি গুঞ্জে ভ্রমরা, কুহরিছে পাপিয়া, আজ কাঁদে কাননে কোয়েলিয়া, আজ কাঁদে কাননে কোয়েলিয়া। প্রেম কুসুম শুকাইয়া গেল, হায় প্রাণ প্রদীপ মোর, হারগো নিভিয়া যায়, বিরহী এসো ফিরিয়া, বিরহী এসো ফিরিয়া, আজ কাঁদে কাননে কোয়েলিয়া, আজ কাঁদে কাননে কোয়েলিয়া। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট, এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট। ওফ, কিছু কিছু গানের পর না ওই নীলাঞ্জনের সেই টিপিক্যাল ছ্যাবলামিটা কাজ করে না, তো মোডটাকে চেঞ্জ করার দরকার পড়ে। সেই মোডটা এবং মুডটা দুটোই আমি চেঞ্জ করে ফিরে আসছি। তারা একটা ছোট্ট ব্রেক, কোথাও যাবেন না, এনজয় করতে থাকুন নবেলায় আড্ডা। আজ ডক্টর প্লাস ফ্যামিলি ওমেন প্লাস সিঙ্গার সুহিতাদির সঙ্গে আড্ডা চলছে। ফিরে এলাম বিরতির পর, আপনি এনজয় করছেন অবেলায় আড্ডা। আজ আমার সঙ্গে ডক্টর প্লাস সিঙ্গার সুহিতাদি রয়েছেন আমাদের সঙ্গে, তার পুত্র অর্ক আমাদের সঙ্গে ইতিমধ্যেই সঙ্গত করছে গিটারে। কালকে অঙ্ক পরীক্ষা রয়েছে, বাট সামাও অবেলায় আড্ডার মাধুর্য বুঝতেই পারছেন। যাই হোক, সুহিতাদি, গানের ব্যাপারে ছোটবেলা থেকে ইন্সপিরেশন কে ছিলেন? ইন্সপিরেশন মা। আচ্ছা। মানে মা নিজে গান গাইতেন, আমার ছোটবেলা থেকে পিওর ক্লাসিক্যালেরই তালিম দিয়ে শুরু হয়েছিল। মা রবীন্দ্রসঙ্গীতও গাইতেন, এবং আমরা লখনৌতে ছোটবেলায় বাবার সরকার মানে অফিসের চাকরি সূত্রে যান আর কি। তো প্রায় 7-8 বছর আমরা লখনৌতে ছিলাম, তো ওইখানেই মাও মানে ক্লাসিক্যাল চর্চা শুরু করেন। এবং আমার লখনৌতে, লখনৌ ঘরানার একদম মানে ওখানে ডিএভি কলেজের প্রিন্সিপাল ছিলেন, নানাজি বলতাম তখন গুরুজিকে। তো উনার হাতে ধরেই মানে ক্লাস 2-তে পড়ি হয়তো সেই সময়, সেই থেকেই আর কি ওই নানাজি চেয়েছিলেন আমাকে লখনৌতে উনার কাছে রেখে দেবেন, বাবা নিয়ে পালিয়ে। আপনি আমাকে নস্টালজিক করে দিলেন। আমি এই অ্যাঙ্কারিং এর এই বিচ্ছিরি ভাট বকাটার আগে আমি 5 বছর টানা তবলা শিখেছিলাম, এবং সেক্ষেত্রেও আমার কেন্দ্রটা ছিল প্রাচীন কলা কেন্দ্র লখনৌ। তবলাটা বড্ড মিস করি বুঝলেন, বুকটা কেমন হু 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 করে ওঠে। তবলা পাশে থাকলে বহু মহিলার সঙ্গে সঙ্গত করা যায় গানে। যাই হোক, পরের গানটা করুন। আমি বন ফুল গো, ছন্দে ছন্দে দুলি আনন্দে, আমি বন ফুল গো, বাসন্তিকার কণ্ঠে আমি, বাসন্তিকার কণ্ঠে আমি, মালিকা দোদুল গো, মালিকা দোদুল গো, আমি বন ফুল গো, ছন্দে ছন্দে দুলি আনন্দে, আমি বন ফুল গো। গ্রেট
ডক্টর টার্ন সিঙ্গার বা ভাইস ভার্সা, যারাই বলবেন না কেন। সুনিতাদির গান শুনে আমার মনে হচ্ছে যে কেন ডাক্তারিটা করছেন, আপনি তো গানটা গাইতে পারতেন সিরিয়াসলি। মনে হয় না যে ডাক্তারি প্রফেশনে এসে যে এটা অ্যাকচুয়ালি আমার ভুল ডিসিশন ছিল, যে ফার্মাকোলজি ডিপার্টমেন্টের যে পদেই আমি বসে থাকি না কেন? ওটারও অনেক নেশা। আচ্ছা, কিরকম? ওই আমি আসলে ছাত্রদের পড়াই, সেখানে যে একটা তারা ম্যাডাম বলে তাদের চোখে ভালো পড়াতে পারলে, তাদের কিছু দিতে পারলে যে অ্যাডমিরেশন, সেটাও কম কিছু নয়। মানে বড় লোভের জায়গা। ওই গিয়ে যে চেয়ারটাতে বসি, ওটা 180 বছরের পুরনো, তাবর তাবর বড় বড় লোকেরা সেখানে বসেছেন, সেই অনুপাতে আমি নিজেকে অতি মানে ছোটই দিনই মনে করি। কিন্তু তাও মানে সেটা যখন আমি পেয়েছি, সেটাও আমার কিছুটা নিশ্চয়ই আমার পরিশ্রম, অধ্যাবসায়ের ফল। আমার রিসার্চ অ্যাক্টিভিটিস আছে প্রচুর, আমার প্রায় 50টার ওপর ন্যাশনাল ইন্টারন্যাশনাল পাবলিকেশন আছে। তো বিভিন্ন জায়গায় বলতে ডাকে, যেমন গানটাও গাইতে গেলে যেমন আমি সিঙ্গার হিসেবে যাই, এরকম অনেক জায়গায় আমি স্পিকার হিসেবে যাই। তো দুটোই আমি ইকুয়ালি মানে ভালো করার চেষ্টা করি। মানে ওইটাও বোধহয় কোনোদিন ছাড়তে পারবো না। এক এক সময় রাগ হলে ভাবি দূর, চাকরি আর করবো না, শুধু গান করি। কিন্তু বোধহয় সত্যি সত্যি সেটা করলে একঘেয়ে লাগবে। দু নৌকায় পা দিয়ে যিনি চলছেন, তার দ্বিতীয় নৌকাটা কতটা স্ট্রং সেটা পরের গানটাতে উনি মালুম দেবেন। উনি বলেছেন যে এই গানটা আমার ভীষণ ফেভারিট, কিন্তু আমার গাইতে দিও। এটা যদি গান শোনান। হিমাংশু দত্তের ছিল চাঁদ গাই গানটা আমার নিজের ভীষণ ভালো লাগে বলে শোনাতে চাইছি। ছিল চাঁদ মেঘের পারে, বিরহীর ব্যথালো বাঁশরীর সুরে হয়ে কে গো আজ ডাকিলে তারে, ছিল চাঁদ মেঘের পারে। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট, খুব ভালো। গান শেখার কিছু গল্প শোনান। কোথা থেকে শেখা শুরু হয়েছিল, দেন কোথায়, তারপর কোথায়? একদম ছোটবেলায় সারেগামা মায়ের হাত ধরে শেখা। তারপরে প্রথম ওই ক্লাস 2 থেকে লখনৌ যাওয়ার পরে নানাজি কেম বারকালেজি, নানাজির কাছে শেখা। তখন তো তাকে মাস্টারমশাই বলে ভাবতাম না, একদম ছোটবেলায় কোলে বসে বসেও গান গেয়েছি, মনে আছে আর কি। তখন বয়স কত? 7। আচ্ছা আচ্ছা, খুব ছোট। হ্যাঁ, একদম ছোট। তারপরে ওখান থেকে যখন কলকাতায় চলে এলাম, এখানে ওস্তাদ মানিক সান্যাল বলে, উনি ওস্তাদ আমির খান সাহেবের কাছে বহু দিন গান শিখেছিলেন। তো করে যেটা সমস্যা হলো, যখন মেডিকেল কলেজে ঢুকলাম, ওখানে না রেওয়াজ করার বড় অসুবিধা, হোস্টেলে থাকতে হতো। তো স্বর্ণময়ী হোস্টেল আছে, ইনসিডেন্টলি আমি সেই হোস্টেলের এখন লেডিস হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট আর কি। তো আমি হোস্টেলে ছাদে চলে যেতাম বিকেল বেলা, দিয়ে মনের আনন্দে আমি আমার মতন গান টান গেয়ে আবার নেমে আসতাম। নাহলে না একটা হাঁসফাঁস করতো, মানে সারাদিনে একটু গান না গাইলে মানে কি যেন করিনি আর কি, দিনটা ইনকমপ্লিট। সেই একটা মানে একটা ফিলিং অফ গিল্ট, একটা ফিলিং অফ কি বলবো, মানে ইনকমপ্লিটনেস কাজ করে। এই যে সারাদিন গান টান গাইতে না পেলে, ওদের যেমন পরীক্ষা চলছে এখন, বাড়িতে বিশেষ গান টান গাওয়া অ্যালাউড না আর কি। হ্যাঁ, তোমার আওয়াজে ডিস্টার্ব হয়, তো মুডটা একটু অফ। আচ্ছা, ওকে। দেন তারপরে আমি গত প্রায় 9-10 বছর হলো অনুসুয়া মুখোপাধ্যায় সল্ট লেকে, অনুসুয়াদির কাছে আমি গান শিখছি। তো যেটা হয়েছে, অনেক ভ্যারাইটি অফ সংস, মানে রবীন্দ্রসঙ্গীতটা উনি অতটা বেশি শেখান না। রবীন্দ্রসঙ্গীত আমি ছোটবেলায় মার কাছে শিখেছিলাম, আর কিছু গান জানি, নজরুল গীতি, অতুল প্রসাদী, দ্বিজেন্দ্র গীতি, রজনীকান্তর গান, আর এই রাগ প্রধান গান, বিভিন্ন পুরোনো দিনের আধুনিক গান, মানে দের ইজ নো লিমিট, সমুদ্র আর কি, যেটুকুনি পুরোনো যায়। তো উনার কাছে শিখে যেটুকুনি আর কি এই লাইট মিউজিকের দিকে আমার আশা। এখন তো অতুল প্রসাদী বা দ্বিজেন্দ্র গীতিটা অনেক জায়গাতে শোনাই যায় না কার্যত। বহু মানুষ মানে শুনলেও বলে এটা এটা কি গান, এটা খুব চেনা চেনা লাগছে, বা কোনো হয়তো তারা জানেন না। বাট এখানে যদি সেরকম গান আজকে আপনি গান ভালো লাগবে? দ্বিজেন্দ্র গীতি গাইতে পারি, মানে আমার খুব পছন্দের গান সুখের কথা বলো না আর। আচ্ছা, সুখের কথা বলো না আর, বুঝেছি সুখ কেবল ফাঁকি। সুখের কথা বলো না আর, বুঝেছি সুখ কেবল ফাঁকি।
দুঃখে আছি আছি ভালো, দুঃখে আমি ভালো থাকি, সুখের কথা বলো না আর, বুঝেছি সুখ কেবল ফাঁকি। ফাঁকি দিয়ে যাওয়া চলবে না, একটা ব্রেকের ওপারে আড্ডাটা আরো কন্টিনিউ হবে। অবেলায় আড্ডায় আজ নীলাঞ্জন এবং আমার সঙ্গে ডাক্তার গিন্নি প্লাস নিজেও ডাক্তার এবং তার সঙ্গে তিনি সিঙ্গার কর্তার ব্যাপারে কথা হবে ফিরে এসে অবেলায় আড্ডায়। ফিরে এলাম বিরতির পর, আপনি দেখছেন অবেলায় আড্ডা। আজ আমার সঙ্গে কলকাতা মেডিকেল কলেজের ফার্মাকোলজি ডিপার্টমেন্টের সেই গুণী ব্যক্তির সঙ্গে কথা হচ্ছে, যিনি ওই ফার্মাকোলজি ডিপার্টমেন্টে যে 150 বছরের পুরনো চেয়ারটা আছে ওখানে বসেন। সেটাতে ছারপোকা এখন আর নেই তো? না, অরিজিনাল সেগুন কাঠের মধ্যে ছারপোকা ধরে না। ডাক্তারির মানে ওখানে অ্যাটেন্ড করতে হয় কতক্ষণ? ডাক্তারদের তো ইউজুয়ালি টাইম থাকে না, মাঝরাতে না, ডাকলে আমাদের সকাল 9টা থেকে 4টে, মাঝরাতে ডাকলে যেতে হয়, সেটা যারা ক্লিনিক্সে আছেন সেটাও একটা লেভেল অবধি, মানে তারপরে অন কল তারা থাকেন আর কি। তো আমাকে অড আওয়ার্সে যেতে হয় না। আচ্ছা, সেটা একটা মানে সেটা আরেকটা কারণ আমি গাইনোকোলজি না করে ফার্মাকোলজি চুজ করেছিলাম, বিকজ আমার মনে হয়েছিল যে আমি আর হাজবেন্ড গাইনোকোলজিস্ট, দুজনেই যদি গাইনোকোলজি প্র্যাকটিস করি তাহলে ওতে তো ভীষণ অড আওয়ার্সে যেতে হয়। দুজনেই গাইনোকোলজি প্র্যাকটিস করলে যেটা হয় যে ওই কার কাছে যাবে রোগীরা কনফিউজড হয়ে যান। সকালবেলা হয়তো বড়ের কাছে গেলেন, বিকেলবেলা হয়তো গিনির কাছে গেলেন। সকালবেলা হয়তো বলে যে আমি না আসলে সুবিধা ম্যামকে দেখিয়ে আসছেন না, এই প্রবলেমটা কিছু সলভ হলো না, আর কর্তার কাছে তখন বড় অড হয়ে যায়। অড আওয়াজ থেকে দ্যাট ইজ ভেরি মাচ অড। তো যাই হোক, সেই হিসেবে মানে আমি বিকেল 4টের পরে নর্মালি আমি মানে বাড়ি ফিরতে পারি, যদি না আমার অন্য কোনো অ্যাসাইনমেন্ট থাকে। কর্তা গাইনোকোলজি প্র্যাকটিশনার, এবং আমার মাথায় যে প্রশ্নটা ঘুরছে আপনি প্রেডিক্ট করে ফেলেছেন, আমি জানি সেটাতে আমি আসবো। উনি অস্বস্তি বোধ করছেন, এমনি করছেন না অলওয়েজ এইসব। যাই হোক, সেই প্রশ্নে আসছি, তার আগে একটা গান হোক। এবার একটু পেপি পেপি গান গাওয়া হোক। পেপি টপিকেও এসেছি আমরা, ফলত এবারে একটু পেপি বিষয় আসবে। যখন এত স্বপ্নের কথা মনে করাচ্ছ, তখন একটা স্বপ্ন নিয়ে গান গাই। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়, কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়, ছায়া নীল সীমানায় ঝড়ে সোনা সূর্য মেঘের গান ডাকে আয় আয় রে আয়, কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়, কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধ মনের আধার ঠেলে, কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধ মনের আধার ফেলে, এই মন সঙ্গী করে আকাশের নীল নগরে, এই মন সঙ্গী করে আকাশের নীল নগরে, আমিও যাব রে তারি পাখায়, কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়। এক্সেলেন্ট 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 এক্সেলেন্ট। আচ্ছা, কর্তার তো অনেক সুন্দরী পেশেন্টরা রয়েছেন, আছেন তো? না নেই? থাকাও মানে নরমাল হওয়াই উচিত। তো কখনো মনে হয় না যে এত এত সুন্দরী সুন্দরী পেশেন্টকে কর্তা ডিল করছেন? অন এয়ার খারাপ কথা বলতে হয়, ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ। যে কারণে তোমাকেও আমার বেশ ভালো লাগে, তাতে তো কোনো চাপ নেই সেরকম, ইট ডাজন্ট ম্যাটার এট অল। আমার ব্যক্তিগত প্রসঙ্গ এখানে না আনলেই ভালো হতো। না, ইটস ওকে, মানে এটা প্রফেশন, আসলে লোকের অভ্যেস হয়ে যায়, মানে ইট হার্ডলি ম্যাটার্স। রিয়েলি, মানে কর্তা যদি আজ একটা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে, ভালো লাগবে কি? আজ কর্তা যদি একজন সুন্দরী পেশেন্টের সঙ্গে ডেট করতে যায়, ভালো লাগবে? হয় গলা টিপে মেরে ফেলবো, না হলে হাত পা ভেঙে বাড়িতে বসিয়ে রাখবো, নিজে নিজে ট্রিটমেন্ট করবো। না না, রেখে দেবো, যা রোজগার করবো সংসার চলে যাবে। আপনাদের লাভ ম্যারেজ আর লোকসান ম্যারেজ?
লাভ হবে ভেবেই করেছিলাম, এখনো খুব লোকসান হয়নি, টেনে দিচ্ছি। আমার ক্লাসমেট ছিল, Okay. তো যাই হোক classmate কে পটিয়ে ফেললেন? পটিয়ে ফেললাম না, খুব বন্ধু ছিলাম। আর আচ্ছা। আমরা সবসময় বলতাম যে উই আর দি বেস্ট অফ ফ্রেন্ডস এভার, রাহুল রঞ্জনিকা ঝগড়া। মানে প্রায় তাই। তো ওই গন্ডগোলটা হতে হতে হঠাৎ করে মনে হলো যে ওর যদি ওয়াইফ অন্য কেউ হয় আর আমার হাজবেন্ড অন্য কেউ হয়, তারা হয়তো আমাদের বন্ধুত্বটা মেনে নেবে না, আর তাই আমরা ঝামেলাটা করলাম না। তাই আপনারা স্যাক্রিফাইস করলেন অন্য, মানে যাদের সাথে বিয়ে হওয়ার কথা ছিল ওদের উপর। দুজনের লাইফটা যাতে সেট থাকে, তাই জন্য নিজেদের লাইফটা গন্ডগোলে ফেললাম। কতার জন্য পরের গানটা হোক। আচ্ছা ঠিক আছে, একটু রোমান্টিক গান গাই। চিনেছি চিনেছি তোমারে মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারই আমি তোমারই মনের মতন। চিনেছি চিনেছি তোমারে মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারই আমি তোমারই মনের মতন। এত কাছে তুমি ছিলে, বুঝিনি তো ভালোবেসেছিলে। এত কাছে তুমি ছিলে, বুঝিনি তো ভালোবেসেছিলে। আমিও তোমার প্রেমে তখন, জানি না হারিয়ে গেছি কখন, তুমি আমারই আমি তোমারই মনের মতন। চিনেছি চিনেছি তোমারে মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারই আমি তোমারই মনের মতন। মনের মতো হাজবেন্ড এই সময় টিভির ওদিকে বসে পা নাড়াচ্ছে। দেখলি কেমন কপাল করে বউ পেয়েছিলাম, হ্যাঁ? কপাল করে পুত্র এবং কন্যা, তারা ঠিক কতটা গান বাজনা ওরিয়েন্টেড, মানে ওকে তো দেখতে পাচ্ছি, মেয়ে কতটা সেটা ফিরে এসে জানবো। তবে তার আগে একটা ছোট্ট ব্রেক, কোথাও যাবেন না, এনজয় করতে থাকুন অবেলায় আড্ডা। আজ ডক্টর সুহৃতার সঙ্গে সিঙ্গার রূপে পেশ, এবং তার সঙ্গে নীলাঞ্জন জমেছে বেশ। বেলা বয়ে যায়, ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায়, ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায়, দোলে হার বকুল জ্যোতি দিয়ে গাঁথা সে, রেশমি হার ফুলছে মধুর মধুর বাতাসে। হেলছে তরি দুলছে তরি, ভেসে যাচ্ছে দরিয়ায়, ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায়, ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায়। এক্সেলেন্ট এক্সেলেন্ট ব্রিলিয়েন্ট। আজকে বেলায় নয় অবেলায় আড্ডা হচ্ছে নীলাঞ্জনের সঙ্গে। আমার সঙ্গে সুহৃতাদি রয়েছেন, পুত্র অর্ক রয়েছে। সুহৃতাদি পেশায় ডাক্তার, কিন্তু পেশা বাদ দিলে যে বাকি পৃথিবীটা পড়ে থাকে সেখানে তিনি একজন পুরোদস্তুর গায়িকা। পুত্র তো না হয় গিটারে বেশ দক্ষ, কন্যের অবস্থা কি? ও খুব ভালো নাচে, ভালো, আচ্ছা, আর খুবই সুন্দর গান গায়, যে গানগুলো আমি সাহস করে গাই না, মানে আধুনিক যত হিন্দি গান সব গান খুব সুরে লয়ে খুব সুন্দর গায়। তবে খুব বেশি রেওয়াজের ধারে না, এবং ও মনে করে গানটা শুধুমাত্র নিজের ভালো লাগার জন্য গাইতে হয়, লোককে শোনানোতেও করে বিশ্বাসী নয়। ছেলেমেয়েরা যদি আপনার এই মিউজিক প্রতিভাটা বেশি পায় এবং ফাইনালি তারা পুরোদস্তুর গানের দিকে চলে যায়, অর্থোডক্স ডাক্তার ইঞ্জিনিয়ারিং ছেড়ে, সেক্ষেত্রে কি ভালো লাগবে, নাকি মনে হবে যে আপনার মতো দু নৌকায় পা দিয়ে চলুক? বিকজ ওদের যে পৃথিবীটা আসছে সেক্ষেত্রে দু নৌকায় পা দিয়ে চলাটা একটু টাফ। ডিফিকাল্ট টু সে, মানে এই মুহূর্তে বলার শক্ত, মানে গান বাজনার লাইনটা অনেক বেশি চ্যালেঞ্জিং, মানে সবাই পারে না ইঞ্জিনিয়ার হয়ে ইঞ্জিনিয়ারিং ছেড়ে নিজের মনের মতো দিল কি সুনো করতে আর কি।
যেরকম আমি খুব কাছ থেকে একজনকে দেখছি করেছে, তো সবার পক্ষে সেটা সম্ভব হয় না। তবে যদি মাসিমা এটা আমার প্রশংসা করেছে, যদি সত্যি সেরকম ভালো করতে পারে, মায়ের কাজ হচ্ছে তাদেরকে উৎসাহ যোগানো। মানে আপনি এই নিশ্চয়ই সেটাই stubborn নন যে না ওদেরকে পড়াশোনাটা ভালো করতে হবে। কিলিয়ে কাঁঠাল পাকানো যায় না, জোর করে কিছু হয় না, সেটা আমি একদম মন থেকে বিশ্বাস করি। কারণ আমার মেয়ে ক্লাস 11-এ 98% মার্কস পেয়েছিল সায়েন্স সাবজেক্টসে, করে সে হিউম্যানিটিজ নিল। সে বলল যে না আমি সাইকোলজি পড়তে চাই, করে আমি ওকে পিসি বলি আর কি, PSY সাইকোলজি হচ্ছে আমাদের বাড়ির পিসি। পিসি এখন মন দিয়ে বসে সাইকোলজি পড়ছে, তো আমি ওকে ওর ড্রিম পারসিউ করতে দিয়েছি। আমি শুনেছি আপনাদের বাড়িতে একটা ব্যান্ড রয়েছে, সেই ব্যান্ডটার ব্যাপারে আমি জানবো, বাট তার আগে আরেকটা গান যদি হয়। रजनीगंधा फूल तुम्हारे महके यूं ही जीवन में, यूं ही महके प्रीत पिया की मेरे अनुरागी मन में। रजनीगंधा फूल तुम्हारे महके यूं ही जीवन में, यूं ही महके प्रीत पिया की मेरे अनुरागी मन में। अधिकार ये जब से साजन का हर धड़कन पर माना मैंने। এক্সেলেন্ট, ব্রিলিয়ান্ট। বহু ডাক্তাররা মিউজিক্যাল বা মিউজিক থেরাপিতে বিশ্বাস করে, আপনি নিজে বিশ্বাস করেন মিউজিক থেরাপিতে যে সত্যি সত্যি মিউজিক মানুষের রোগ তো কমিয়ে পারে, নাকি বলেন যে না আগে প্যারাসিটামলটা খাও তারপর গান শোনো? না, সব রোগে মিউজিক থেরাপি কাজ করে না, কিন্তু যেগুলো ক্রনিক ডিজিজেস আছে মানে তাদের সাপোর্টিভ কেয়ার হিসেবে, মানে ন্যাচারালি যদি কারোর ক্যান্সার হয় তাকে আমি কেমোথেরাপি না দিয়ে শুধু গান গেয়ে ক্যান্সার সুস্থ করতে পারবো না, কিন্তু কেমোথেরাপির সাথে সাথে তার যে মেন্টাল অ্যাগনি, তার যে ফিজিক্যাল অ্যাগনি, সেইগুলো অনেকটাই কিন্তু আমরা যদি মিউজিক থেরাপির মাধ্যমে তার অন্তত মেন্টাল ওয়েলবিংটা আমরা করতে পারি ভালো। সাইকিয়াট্রিতে যেমন মিউজিক থেরাপি কুড প্লে অ্যান ইমেন্স রোল। মানে এখন আসলে মানুষের লাইফ অনেক কমপ্লিকেটেড, স্ট্রেস অনেক বেড়ে গেছে। এখন আগে যেমন ছিল না, এখন তুমি জানো যে প্রত্যেকটা স্কুলে অ্যাডোলেসেন্সদের জন্য, চিলড্রেনদের জন্য ক্লিনিক্যাল সাইকোলজিস্টের বাধ্যতামূলক হয়ে গেছে। স্কুলে তাদেরকে চাকরি তারা করেন এবং তারা মানে দে হ্যাভ টু বি পোস্টেড ওভার দেয়ার। সেটা কেন? আমাদের ছোটবেলায় শুনেছো যে কাউন্সিলর আছে স্কুলে, সপ্তাহে 3 দিন আসে এবং ইফ ইউ হ্যাভ আ প্রবলেম তুমি গিয়ে কাউন্সিলরের কাছে বলতে পারো, কাউন্সিলিং মানে দরকার হয়। মা বাবাদের কথা শুনতাম, ভয় পেতাম, ভালোবাসতাম, রেগে গিয়ে মা বাবা বাড়ি থেকে বার করে দেবে বললে পরে মনে হতো ওরে বাবা পৃথিবীটা কত বড়, সত্যি কোথায় যাব। আর এখন ওরা জানে যে মা বাবার অত দম নেই ওটা বলার জন্য বলছে, বেকার বকে। ও স্ট্যাট বলবে ভাট বকো না মা প্লিজ। যারা এই মুহূর্তে এই পৃথিবীতে বাস করছে, বড় হয়ে উঠছে, তারা হয়তো কোনোদিন এটাকে রূপকথা ভাববে যে এমন একটা পৃথিবী ছিল যে স্কুলে কোনো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট থাকতো না, বাবার মার খেয়েও আমরা বাবার কাছেই ফিরে আসতাম, মায়ের মার খেয়েও হয়তো মায়ের কোলে বসে সন্ধ্যেবেলায় রূপকথা শুনতে বসতাম। ভবিষ্যৎ পৃথিবী এটার এই রূপকথাটা কোনো একদিন শুনবে। নেক্সট গানটা যদি শোনান। ঝিঙ্গা ফুলের সাজেতে পায়ে পথের মাঝেতে, ঝিঙ্গা ফুলের সাজেতে পায়ে পথের মাঝেতে, কাদা দিলি তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে, তু কেনে কাদা দিলি, তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে। ইখন আমার হবে কি গায়ের লোকে কবে কি, ইখন আমার হবে কি গায়ের লোকে কবে কি, বিনিহিত সে ফেলি ফাপরে, ওই কাদা দিলি তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে, তু কেনে কাদা দিলি, তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট। বাড়িতে ফাইট হলে কে যেতেন, ডাক্তার কর্তা না ডাক্তার গিন্নি?
কর্তা ওই একটা ইউনিভার্সিটি আছে স্পেশাল, যেখানে সব হাজবেন্ডরা কোর্স করে আসে আর কি। যখন বউরা চিৎকার করে বরেরা চুপচাপ থাকে, জানে কিছুক্ষণ পরে অটোমেটিক্যালি ভোকাল কর্ডগুলো টায়ার্ড হয়ে যাবে, থেমে যাবে। তো এটা বোধহয় ইউনিভার্সাল, যে ঝগড়া হলে বউরা জেতে, অ্যাকচুয়ালি তারা ভাবে তারা জিতলো, বেসিক্যালি হচ্ছে তাদেরকে পাত্তা না দিয়ে একটা ভীষণ নেগলেক্ট করে তাদেরকে থামিয়ে দেওয়া হয়। আচ্ছা, তারপরে আপনি হাজবেন্ড পেটান না? হাজবেন্ড পেটান না কখনো? না, এখনো পেটাইনি, সেরকম কাজ করলে ভবিষ্যতে করবো কিনা জানি হয়তো না। দেখলাম সুবিধাদির বাড়িতে গিয়ে দুজন একসঙ্গে কান ধরে দাঁড়িয়ে আছে, অর্ক দাঁড়িয়ে আছে, অর্ক বাবাও দাঁড়িয়ে আছে। সুবিধাদি এত রাগিয়ে, তারপর প্রফেসর মানুষ হয়তো গিয়ে বলে না আমার বাড়িতে আমার রুল চলো, তুমি কথা শুনছো না, কান ধরে দাঁড়াও। কি হয়তো সাইলেন্ট কর্তা কান ধরে দাঁড়িয়ে গেল, হতেই পারে। এনিওয়েজ, একটা ছোট্ট গেম খেলবো, যে গেমটাকে বলে হ্যাঁ না জানি না। ওরে এবং বাবা, সেই গেমটার রুল হচ্ছে যে আমার সঙ্গে আপনি 1 থেকে 1.5 মিনিট ননস্টপ বকবক করবেন, এবং সেই বকবকের মাঝে আপনি হ্যাঁ কিংবা না বলতে পারবেন না। ওকে, সেই গেমটা নিয়ে ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের উপরে। কোথাও যাবেন না, এনজয় করতে থাকুন অবেলায় আড্ডা। সঙ্গে রয়েছে আমি নীলাঞ্জন, আমার সঙ্গে আছে ডাক্তার এবং সিঙ্গার সুহিতাদি। ফিরে এলাম বিরতির পর। আপনি এনজয় করছেন অবেলায় আড্ডা, সুহিতাদির সঙ্গে আড্ডা চলছে, পুত্র অর্কও রয়েছে আজ আমাদের সঙ্গে, এবং এরপরে দুষ্টুমি একটা বাকি রয়েছে, সেটা হচ্ছে হ্যাঁ না জানি না গেমটা। রুল তো বুঝে গেছেন? এখনো গেম শুরু হয়নি, এখন বলুন। নরমালি গেম শুরু আসে আমি বলবো। বুঝেছেন, ভেরি গুড। হ্যাঁ, তো এই শুরু হলো গেম। শুরুতে দিয়ে আপনি পরকীয়া ভালোবাসেন? কেউ কি ভালোবাসে? ধরুন যদি কেউ ভালোবাসে, আমি আপনার চয়েসটা জানতে চাইছি। আপনার পছন্দ নাকি পছন্দ নয়? অপছন্দ। আপনার অপছন্দের। এই তো, এই যে আপনি গেমের রুলটা বুঝে গেলেন, ব্যাস এবার আপনি জিতে যাবেন। আপনি জানেন আপনার হাসিটা ভীষণ সুন্দর, আপনি জানেন সেটা? লোকে বলে। লোকে কে কে বলে? অনেকে। কর্তাবাদে কে কে বলে? তুমি বলো, আর আর ছেলের স্কুলের বন্ধুরাও বলে। ছেলের স্কুলের বন্ধুরা বলে? কেন ছেলের স্কুলের বন্ধু, মানে ছেলের বন্ধুর বাবারা বলে না? প্লেইং সেফ। আপনি সর্বদা কিরকম সেফ খেলেন? চেষ্টা করি। কি ভালো খেলছে, এটা হারানো খুব মুশকিল। এটা কিন্তু আমি হারাতে পারি, দেখবেন আমি হারিতে পারি করি, দেখবেন। সাইফ আলী খানের বউয়ের নাম কি? মনে 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 এত ভাবলে চলবে না, কুইক কুইক কুইক। সাইফ আলী খানের বউয়ের নাম কি? কারিশমার বোনের নাম কি? সিনেমার ব্যাপারে আমি কিছু বলতে পারি। কি আপনি কিছু? সিনেমার ব্যাপারে কিছু বলতে পারি, কিন্তু নায়িকাদের ব্যাপারে আমার ঠিক মতন বলার অধিকার নেই। এত সাইলেন্স দিলে কি করে খেলা যাবে? সুবিধাদি বলছেন বলা ভীষণ অসুবিধা। এতক্ষণ বলা ভীষণ কেন অসুবিধা কেন? আমি প্রফেসর মানুষ, আমি ওইসবের কথা বলতে পারবেন না, অস্বচ্ছন্দ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আপনি তো এটা জানেন যে, আচ্ছা আপনি বললেন আপনি কার কাছে গান শিখতেন লখনৌ মে? কে এম বারকালি জি। ওনার আপনার সম্পর্কে কি হয়? কি বলে ডাকতেন তাকে? দাদু বলে ডাক না, অন্য কিছু বলে ডাকে। তাহলে হিন্দিতে কি বলে? দাদাজি। আর মায়ের দিকের দাদুকে কি বলে? হিন্দি তো আমি বিশেষ জানেন না, পড়েছিলাম। আচ্ছা ঠিক আছে, এর থেকেও স্ট্র্যাটেজি রয়েছে। হ্যাঁ না জানি না নিয়মটা আমাদেরকে বলেছেন আমি, সেটা তুমি ভালো বলতে আমি পারবে। এখানে তো আপনাকে জিজ্ঞেস করছি প্রশ্ন। হ্যাঁ না জানি না নিয়মটা আপনি এখানে সবাইকে বলেছেন না? নিয়মটা আমি ভালো করে বলতে তোমাকে এখন আমার একটু অসুবিধা আছে। হ্যাঁ না, বাট অসুবিধা থাকলে তো হবে না, এটা বলতে হবে। কাটিয়ে যাচ্ছে এখন অবধি, আমার এবার টেনশন হচ্ছে। তুমি জোর করছো আমাকে। আমি তো আমার সেটা ভীষণ অপছন্দ। চাপে ফেলে হারানোটা বীর পুরুষের কাজ কি? না, কখনোই নয়। আর আমি এটা ডিসাইড করে নিয়েছি, আমাকে এক বাড়ি থেকে বেরোনোর সময় মা বাবা আমার গিন্নি পই পই করে বলে দিয়েছিল, শোন ডাক্তার মানুষের সঙ্গে যাচ্ছিস চটিয়ে আসিস না, ঠিক আছে? অপারেশন টেবিলে যদি কোনোদিন দরকার পড়ে বলবে তুমি হ্যাঁ না মানা করেছো না, আমি বলবে তাদের ডাক্তার অপারেশন শুরু করুন। না, তুমি তো না বলতে মানা করেছো, হ্যাঁ বলতে মানা করেছো। আমি কিন্তু এটা শুরু করছি, কিন্তু হ্যাঁ বলবো না। ওর ক্ষেত্রে চাপ হয়ে যাবে, ডাক্তার বলছে কখনোই বিরক্তি। আমার আপনার মনে হয় আপনি আমাদের বিশ্বাস করেন তো নিশ্চয়ই যে ডাক্তারদের অলওয়েজ হাতে রাখতে হবে? রাখলে ভালো হয়। এখন তো বলে এখনো গেমটা চলছে। আচ্ছা তুমি গানটা আমাদের গিয়ে শোনান। না 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 পারবো না, কথা দিতে পারবো না। এই গানটা আমার ঠিক গাওয়ার প্রয়োজন এই মুহূর্তে নেই।
ফাইনাল, এটা যদি পেরে যান মেনে নেবো, ঠিক আছে। আই ডোন্ট নো, মগানুবাদ করুন। ইংরেজি থেকে বাংলা হ্যাঁ। অনভ্যাস। অনভ্যাসকে আই ডোন্ট নো মানে অনভ্যাস হতে পারে? মানে আমি আমি? ঠিক অভ্যস্ত এই ব্যাপারে না, নো এর একটা পরিষ্কার বাংলা আছে, আই ডোন্ট নো বাংলা আছে। তুমি জিতলে খুশি হবে? খুব বাজে, এইটা ইমোশনালি ব্ল্যাকমেল করা হলো। আপনি পরে গানটা তুমি শুনুন। যদি জিতলে খুশি হও তাহলে আমি 1000 বার হাঁটতে রাজি আছি। না না, এই ইমোশনাল ডায়লগের পরে কোনো কথা হয় না। আচ্ছা আচ্ছা, আপনি খেলুন, আপনি জিতেছেন, চলুন আপনি খেলুন। আপনি তাহলে হ্যান্ডশেক করো। হ্যান্ডশেকের শুরুতে কি বললেন? তাহলে হ্যান্ডশেক করো। তার আগে কি একটা বললেন না? না, কিচ্ছু বলিনি। এবার তুমি জিতেছো তো, এবার তুমি জিতেছো। আমি পুরো টেনশনে ছিলাম যে লাস্ট অবধি কি হ্যাঁ বলবেন না। না, আপনি দুর্দান্ত খেলেছেন, এক্সেলেন্ট খেলেছেন, এত ভালো প্লেয়ার দেখিনি। এমনিতেই ইউজুয়ালি যারা প্রফেসর মানুষ হন, যারা শিক্ষিত মানুষ হন, তারা অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজিটা জানেন যে কি করে ইউজুয়ালি মানুষের ব্রেনটাকে পড়ে ফেলা যায়, কোন প্রশ্নে গিয়ে কোথায় গিয়ে আটকাতে হয়। এক্সেলেন্ট, আপনি দুর্দান্ত খেলেছেন। এটা আনডাউটেডলি আমি এখন অব্দি যতজন হ্যানাজেন্ডা প্লেয়ার এখানে দেখেছি তার মধ্যে অন্যতম সেরা প্লেয়ার। এক্সেলেন্ট খেলেছেন, ব্রিলিয়ান্ট খেলেছেন। এটাকে আমার জিত বলে না। এক্স্যাক্টলি। গানটা শোনান। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায়হর নিশে যে আছে কালো শশী, চাতক প্রায়হর নিশে যে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে। এক্সেলেন্ট 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 এক্সেলেন্ট, দুর্দান্ত। আড্ডার একেবারে শেষ মুহূর্ত। থ্যাংক ইউ, আপনি এলেন অন সিরিয়াস নোট। অর্ক, তুমি এলে, ভীষণ ভালো লাগলো, এনজয় করলাম। আপনি যে এত সাকসেস পেয়েছেন জীবনে, ডাক্তার হিসেবে, গায়িকা হিসেবে, নামি গুরুর কাছে শিখেছেন, এখনো শিখছেন। একটা সাকসেসফুল লেকচার দিয়ে আসার পর, একটা সাকসেসফুল পড়ানোর পর, একটা সাকসেসফুল ক্লাস নেওয়ার পর, ইন্টারন্যাশনাল সেমিনারে মিট হওয়ার পর, পেপার্স বেরোনোর পর, এত সাকসেস জীবনে, গানের এতগুলো সাকসেস হয়েছে, এত সাকসেসের পরও আপনি আমাদের এই পাগলের আখড়ায় আসার জন্য রাজি হয়ে গেলেন কি করে? আমি সেটা একেবারেই ভাবি না যে আমার অনেক কিছু সাকসেস হয়েছে। আমার সবসময় মনে হয় যে কত কিছু করা বাকি, কিছুই তো হলো না। মাইলস টু গো বিফোর আই স্লিপ এন্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। আর আমি নিজে সবসময় বলি দুটো কথা, এক হচ্ছে আমি একটু পাগলামো আমার মধ্যেও আছে, আর দ্বিতীয় বলি সুরের নেশা, সুরার নেশা। যে বন্ধুরা মিলে আড্ডা মারবো, চল আজকে একটু নিয়ে বসবো বললে যেমন চুম্বকের মতো ছেলেরা গ্যাদার্ড হয়ে যায়, ওরকম আমাকে গানের লোভ দেখালে না আমি সেখানে ছুটে চলে যাই। ডাক্তারবাবুকে ডাকার জন্য বুঝতে পারছেন কি করতে হবে, জাস্ট গান 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 গান। থ্যাঙ্কস বিরোধী শোতে আসার জন্য, থ্যাঙ্কস অর্ককে এই শোতে আসার জন্য। আপনারাও ভীষণ ভালো থাকুন, আনন্দে থাকুন, এনজয় করতে থাকুন, স্মাইলটাকে পাস অন করতে থাকুন, যাতে প্রত্যেকে হাসতে হাসতে আপনাদের টাফ এই যে লাইফস্টাইলটা সেটা অনেক বেশি ইজি করে দেয়। আজকের মতো টাটা, গুড বাই, ভীষণ ভালো থাকবেন।